Class 8. After a long time, today again I am coming to you for 1.2. Forces active without contact. তো যাই হোক, তোমাদের আমার জানানো উচিত কেন আমি এতদিন তোমাদের ক্লাস নিতে পারিনি। কারণ আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর স্কুল খুলে যাওয়া, মানে স্কুল করলাম কিছুদিন, সেই মুহূর্তেও আমার শরীর খুব একটা ভালো ছিল না। তো পুনরায় আবার আমরা ছুটি পেয়েছি, তো আমি এখন অনেকটা বেটার ফিল করছি, তাই আবার তোমাদের ক্লাসগুলো স্টার্ট করলাম। ঠিক আছে, তো প্রথমেই তোমাদের একটু মনে করিয়ে দিই, এর আগের চ্যাপ্টারে কিন্তু আমরা ফোর্স সম্বন্ধে পড়েছি। ফোর্স, প্রেশার এইসব নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে প্রথমেই আমরা একটা কথা বলে নিই যে ফোর্স যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমরা কি করি বলতো? আমরা হাত দিয়ে কোনো বস্তুকে পুশ করি বা পুল করি, কিন্তু সবসময় কি হাত দিয়ে টাচ করলে বা দুটো বডির মধ্যে কন্ট্যাক্ট হলে তবেই কি ফোর্স অ্যাপ্লাই করা যায়? তারা একে অপরের উপর ফোর্স অ্যাপ্লাই করবে? তা কিন্তু নয়। এবং এই বিষয়ে কিন্তু আমরা গতবারও মোস্ট প্রবাবলি ক্লাস 6-7 দুইবারই আমরা কিন্তু কিছুটা আলোচনা করেছি। সো ফোর্সেস উইদাউট কন্ট্যাক্ট যেগুলো, তার মধ্যে প্রথম যে নামটা আমরা আগেই শিখেছিলাম সেটা ছিল গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্স সম্বন্ধে বলা মানে কি? হোয়াট ইজ ইট? ইট ইজ দ্য ফোর্স উইথ উইচ আর্থ পুলস অ্যান অবজেক্ট টুয়ার্ডস ইটসেলফ। সো গ্র্যাভিটেশনাল ফোর্স কাকে বলে? দেখো, আমি কিন্তু আনসারটা তোমাদের পড়াতে গিয়েই বলছি, ইউ শুড বি অবভিয়াস দ্যাট ইউ আর রাইটিং উইথ ইউর পেন্সিল বিসাইড ইউর বুক। ঠিক আছে, এখন তো বড় হয়েছো, মুখে যেগুলো বলা হয় সেগুলো লেখার চেষ্টা করবে। সো হোয়াট ডিড আই সে? হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স? দ্য ফোর্স উইথ উইচ দ্য আর্থ অ্যাট্রাক্টস all body towards its center is known as gravitational force. এটা একটা গ্র্যাভিটেশনাল ফোর্স হলো যেটা আমরা আর্থের সঙ্গে কানেক্ট করছি। এটাকে না ক্রমশ আমরা একটু আরো বড় কনসেপ্ট নিয়ে ভাববো। তো এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই সম্বন্ধে আমরা একটু রিডিং পড়ি। In the previous chapters, you have seen how the Earth's pull has been utilized in making spring balance. তোমরা দেখেছো স্প্রিং ব্যালেন্স তৈরি করবার জন্য আমরা কিন্তু আর্থের পুলটাকেই ব্যবহার করি। এবং এই স্প্রিং ব্যালেন্স কি মেজার করে? It measures the weights of objects. In class 6, you have also come to know that not only the Earth pulls all objects near to it, but any two particles in universe also pull each other with the same magnitude of force along a straight line joining them. অর্থাৎ যেটা আমি বলছিলাম যে আমরা এবার বৃহত্তর, we will discuss about the topic on a huge basis. শুধু পৃথিবী, only Earth attracting other bodies তা কিন্তু নয়। অন্য যে প্ল্যানেটস রয়েছে তারাও অন্য জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করে। প্রত্যেকের অ্যাট্রাক্টিং পাওয়ারটা কিন্তু আলাদা। শুধু তাই নয়, দুটো যে কোনো বডিজ একে অপরকে অ্যাট্রাক্ট করে, দুটো পার্টিকলস তারা কিন্তু একে অপরকে অ্যাট্রাক্ট করে। সো any two particles in the universe also pull each other with the same magnitude of force along a straight line joining them. This force is known as gravitation. The Earth's gravitation is called gravity. তাহলে আর্থে যে গ্র্যাভিটেশনাল পুল তাকে নাম দেওয়া হয়েছে গ্র্যাভিটি। এবং আমরা একটা জিনিস কি শিখলাম, যে কোনো দুটো পার্টিকলস, যে কোনো দুটো বডি একে অপরকে অ্যাট্রাক্ট করবে। এবং এই যে অ্যাট্রাকটিভ ফোর্স, সেটার ভ্যালিউটা কিভাবে ডিসাইডেড হবে সেটা কিন্তু একজন বিজ্ঞানী জানান, যে আগে নাম শুনেছো তোমরা, নিউটন। উনি কিন্তু এটার জন্য একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দিয়েছিলেন যে দুটো বডি যখন একে অপরকে অ্যাট্রাক্ট করবে, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ফোর্স? দ্যাট ইজ F equal to G m1 m2 by d square. What is this equation? এই ইকুয়েশনটার মানে আমাদের একটু বুঝতে হবে। F is the amount of force acting between two bodies. কোন কোন বডি? দুটো এমন বডি যাদের মাস হচ্ছে m1 আর m2. So here you can see, আমি এঁকেছি দুটো বডি আছে A এবং B। ঠিক আছে, তাদের মাস, এর মাস হচ্ছে m1, B এর মাস হচ্ছে m2। তাদের যদি আমরা একটা করে সেন্টার বের করি, এর বডির সেন্টার, ওয়েট লেট মি ফোকাস ইট, এ বডির সেন্টার হচ্ছে এইটা, বি বডির সেন্টার হচ্ছে এটা। এই দুটো সেন্টারকে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করেছি। তাহলে এই যে বডি এ এবং বডি বি, তাদের মধ্যে যে অ্যাট্রাকশন হবে, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, সেটাকে যদি আমরা এফ বলি, দেন দ্যাট উইল বি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইনটু দুটো মাসের মাল্টিপ্লিকেশন বাই এই দুটোর মধ্যে যদি ডিস্টেন্স হয় ডি, তাহলে ডি বাই ডি স্কোয়ার। দিস ইজ দ্য মিনিং অফ দ্য ইকুয়েশন শোন ইন ইউর বুক। What is this G?
দিস ইজ এ কনস্ট্যান্ট। এটা যে কোনো দুটো বডির জন্য। এটা ধরো এ বি আছে, এই জায়গায় যদি আমি একটা বিরাট বডি নিতাম, একটা ছোট্ট বডি নিতাম, সেই ক্ষেত্রে তো M1 M2 তাদের মধ্যে ডিস্টেন্সটাও পাল্টে গেছে, ডি তিনটেই পাল্টে যাবে, বাট দিস জি উইল রিমেইন কনস্ট্যান্ট। তুমি এই দুটো বডিকে আজকে আর্থে রেখেছো, তোমার মনে হলো না আমি এক্সপেরিমেন্ট আর্থে করবো না, আমি মার্স যাব, মঙ্গল গ্রহে গিয়ে তুমি এক্সপেরিমেন্ট করবে, সেখানে যদি নিয়ে যাও সেখানেও কিন্তু জি এর ভ্যালু একই থাকবে। সো জি পাহাড়ের উপরেও যা, মেঝেতেও তাই, ক্যাপিটাল জি কিন্তু, হ্যাঁ, এটার নামই হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওয়াই ইউনিভার্সাল? কারণ এটার ভ্যালু কোনো মতেই চেঞ্জ হয় না। সো জি ইজ দ্য ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটার ইউনিটটা আমাদেরকে বার করতে হবে। কিপিং জি ইন দিস সাইড, আমরা যদি সব নিয়ে যাই, আমি করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমরা লিখেছিলাম F ইকুয়াল টু জি ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার। সো এইখান থেকে জিটাকে একা করতে হবে, তাই তো, তো উল্টে লিখছি, জি ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার লিখতে পারি তো, এটাও বাই ডি স্কোয়ার ইকুয়াল টু এফ। তাহলে জি ইকুয়াল টু কত, ডি স্কোয়ারটা উপরে যাবে, M1 M2টা নিচে আসবে। এইবার প্রত্যেকের ইউনিট যদি আমি বসিয়ে দিই তাহলেই আমি জি এর ইউনিট পেয়ে যাব। সব ইউনিট বসিয়ে দিলেই আমি জি এর ইউনিট পেয়ে যাব। লেটস সি। এফ মানে ফোর্স, তাহলে ওর ইউনিট হচ্ছে নিউটন। ডি হচ্ছে ডিস্টেন্স, তাহলে ওর ইউনিট হচ্ছে মিটার, তার আবার স্কোয়ার করতে হবে কারণ এখানে ডি স্কোয়ার আছে। M1 মানে মাস, তাহলে তার ইউনিট হচ্ছে কেজি। M2 ও মাস, তার ইউনিটও হচ্ছে কেজি। সো জি এর ইউনিট কি দাঁড়ালো, এখান থেকে দেখো, নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এইবার এখানে দেখো ইউনিটের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এসআই সিস্টেমে জি এর ইউনিট পেলাম, তার ভ্যালুটা আমাদের মুখস্থ করতে হবে 6.67 বাই 10 টু দি পাওয়ার 11। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 11 মানে জানো, 1 এর সামনে 11টা জিরো। সো দিস ভ্যালু ইজ ভেরি স্মল। নাও while reading geography in class 7, you have come to know that an object thrown from the Earth's surface with a minimum velocity of 11.2 km per second overcomes the gravitational pull of the Earth. মনে পড়ছে তোমাদের জিওগ্রাফিতে তোমরা ক্লাস 7-এ পড়েছিলে, যদি কোনো বডিকে এই ভেলোসিটি নিয়ে উপর দিকে ছুড়ে দেওয়া হয় সেই বস্তু কিন্তু পৃথিবীতে আর ফিরে আসবে না। সো দিস ওয়াজ দ্য এসকেপ ভেলোসিটি, ইংলিশে বলে এটাকে এসকেপ ভেলোসিটি। নেক্সট, সো এসকেপ ভেলোসিটির পরে পড়ার পরে আমরা চলে আসি একদম এই জায়গাটা, এগুলো আমি বলে দিয়েছি। However large the value of d may be, f will always be a number other than 0. যতই বড় হোক না কেন ডিস্টেন্স, মানে যতই দূরে থাকুক না কেন দুটো বডিজ, তাদের মধ্যে কিন্তু যে ফোর্সটা আছে সেটা থাকবেই। Hence the effect of gravitation on an object remains up to infinite distance, অর্থাৎ অনেক অসীম দূরত্ব অবধি, মানে অসীমে আছে দুটো বস্তু, একে অপরের থেকে প্রচুর দূরত্বে আছে, তাদের ভিতরেও কিন্তু একটা ফোর্স অফ গ্র্যাভিটেশন থাকবে। ইট মে বি ভেরি স্মল বাট দেয়ার উইল বি আ ফোর্স। ঠিক আছে, নাও একটা কথা, নিউটনস যে লটা সেটা তোমাদের বোধহয় এখানে বলা নেই। হ্যাঁ, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন যেটা, সেটা কিন্তু একটা পয়েন্ট মাসের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। ঠিক আছে, তো সেইখানে বড় বড় বডিজের ব্যাপারে কি আমরা তাহলে এই ফোর্সটা অ্যাপ্লাই করতে পারি বা থাকে? হ্যাঁ থাকে। সেখানে ধরে নেওয়া হয়, যেমন আমি তোমাদের এঁকে দেখালাম, একটা যদি স্ফেরিক্যাল বডি হয় তাহলে তার সেন্টারটাকে আমরা ধরে নিই যে অ্যাজ দ্য মাস অফ দ্য স্ফেরিক্যাল অবজেক্ট, সবটাই যেন ওই জায়গাটাতেই রয়েছে। কোথায় যদি একটা বডি থাকে গোল মতন, তার ধরে নেওয়া হয় সম্পূর্ণ মাসটা তার সেন্টারে রয়েছে, এটা ধরে নিয়ে আমরা এগোই। ওকে, আর যদি আর্থের সঙ্গে অ্যাট্রাকশন মেজার করতে হয় তাহলে ডিস্টেন্স কি করে মেজার করবে? উই উইল হ্যাভ টু ক্যালকুলেট দ্য ডি ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ টিল দ্য বডি। ওকে, এই অঙ্কটা প্রত্যেকে দেখবে। আমরা এই চ্যাপ্টারটা, এই পোর্শনটা শেষ করে উই উইল গো টু ম্যাথামেটিক্যাল ফর্মস, নট নাও। আচ্ছা, সো ইজ দ্য ল অফ গ্র্যাভিটেশন নট অ্যাপ্লিকেবল টু অবজেক্টস অন দ্য আর্থ সারফেস? কেন বলেছে? এনি টু অবজেক্টস of this universe attract each other along a straight line, which is obtained by joining their centers.
হ্যাঁ, তো ডাজ ইট ইমপ্লাই দ্যাট অবজেক্টস অন আর্থ সারফেস শুড কোলাইড উইথ ইচ আদার? তার মানে কি দুটো বডি তারা একে অপরের সঙ্গে কোলাইড করে যাবে? এত টানাটানি তাদের মধ্যে যদি ফোর্স থাকে অ্যাট্রাকশনে, তাই তো হওয়ার কথা, কিন্তু তা কিন্তু হয় না। কেন? অন্য ফোর্সেসগুলো সেই ফোর্সটাকে থামিয়ে দেয়, এবং এই ফোর্সের ভ্যালু কিন্তু আমি তোমাদের আগেও বলেছি খুবই খুবই কম। Then you must understand that the pull exerted by the earth on each of the masses of 1 kg on its surface is much larger than the force of attraction between the two masses. অর্থাৎ পৃথিবী যে ফোর্স দিয়ে কোনো বডিকে নিজের সেন্টারের দিকে টানে সেটা অনেক বড়, কার তুলনায়? এই যে দুটো বডির ভিতরে যে অ্যাট্রাকটিভ ফোর্স সেই ফোর্সের তুলনায়। ওকে, তো এইবার আমরা এখানে দেখে নেব এই জায়গাটা। The force of the latter F1 is negligible in comparison with the former F2. এইখানে একটা বিশাল ক্যালকুলেশন তোমাদের দেখানো আছে। কিসের ক্যালকুলেশন বলো তো এটা? একটা হচ্ছে আর্থের সঙ্গে বডির অ্যাট্রাকটিভ ফোর্স, আর একটা হচ্ছে এ আর বি এর মধ্যে ফোর্স। ঠিক আছে, এ আর বি এর মধ্যে ফোর্স যেটা, সেটা হচ্ছে এইটা, আর আর্থ আর এই বডিগুলোর মধ্যে ফোর্স হচ্ছে এইটা। সো দেখো এটা কত ছোট আর এটা কত বড়, 9.797 নিউটন, এটা 0.000 চলতেই থাকলো, মানে খুবই ছোট একটা ফোর্স। তো সেখান থেকেই ডেসক্রিপশনটা এসছে। By applying Newton's law of gravitation, we get the gravitational pull on a unit mass resting on the surface of the earth. অর্থাৎ আর্থের সারফেসের উপর যদি, দেখো আমি এখানে আঁকছি আমার রাফ পেজে, এটা হচ্ছে আর্থ, ঠিক আছে, তার উপরে একটা জিনিস রাখা আছে, আর্থের সেন্টার থেকে তার ডিস্টেন্স, ইটস এ রাফ ড্রয়িং, প্লিজ ডোন্ট গো টুয়ার্ডস দ্য শেপ অফ দ্য স্ফিয়ার। সো দিস ইজ আর, দিস ইজ মাস এম। পৃথিবীর মাসটাকে আমি ক্যাপিটাল এম করলাম, কারণ মাস অফ আর্থ ইজ ভেরি ভেরি হিউজ, মাচ মোর দেন দ্য মাস ছোট হাতের এম। সো হেয়ার এই এমটাকে আমরা ধরে নিলাম ইকুয়াল টু 1, মানে 1 কেজির একটা বস্তু বসানো আছে। সো অ্যাকর্ডিং টু দ্য নিউটনস ল আমরা লিখতে পারি, এটা ছিল নিউটনস ল, তার ম্যাথামেটিক্যাল ফর্ম, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন উইচ দিস বডি ইজ ফেসিং ডিউ টু আর্থ, দ্যাট উইল বি ইকুয়াল টু জি ইন্টু 1 কিসের মাস? এর, এম ইন্টু এম হতো, ক্যাপিটাল এমটা থাকলো, বাই আর স্কোয়ার, বাই আর স্কোয়ার, দ্যাট ইজ দ্য রেডিয়াস অফ আর্থ। Considering আমরা ধরে নিচ্ছি earth is a sphere, in that case we are taking the distance between the body and the center of the earth to be the radius. In this way we are getting the force acting on this body as F equal to gm by r square. So এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ বলো তো, যে এই বডিটার উপর যে ফোর্স অ্যাক্ট করবে সেটা কি আদৌ 1 মাস যদি থাকে তার উপর যে ফোর্স অ্যাক্ট করবে, দ্যাট ইজ দিস ওয়ান, এবং এইটাকে বলা হয় জি, ছোট হাতের জি। ওকে, এবার যদি আমরা বলি যে যার মাস 1 তার উপর ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে gm বাই আর স্কোয়ার অন দ্য সারফেস অফ আর্থ, তাহলে যার মাস ছোট হাতের m তার উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই হবে? বাই ইউনিটারি মেথড we can write into m. So this is the formula of that Newton's law. Same thing is coming, isn't it? So এই যে জিনিসটা আমরা বের করেছি, that is the force of attraction on unit mass, and this is the force of attraction on m mass, and this is the weight of the body. This is the weight of the body. So আমরা কি পেলাম? আবার আমি লিখি যে ইউনিট মাসের জন্য, ইউনিট মাসের জন্য ফোর্স হচ্ছে gm বাই আর স্কোয়ার, তাহলে m মাসের জন্য the force acting on a body kept on surface of earth হবে gmm by r square. So the force acting on a body applied by the earth, বা আরো গুছিয়ে বলতে গেলে the force applied by earth on a body kept on its surface is its weight w, that is equal to same thing gmm by r square, মানে এই ফোর্সটাই অ্যাকচুয়ালি weight of the body. We can write it like this. আবার আমরা জানি weight মানেই হচ্ছে m into acceleration due to gravity.
সো এই দুটো ইকুয়েশনকে যদি কম্পেয়ার করো তাহলে কি পাচ্ছ, এদিকে ডাব্লু ডাব্লু মিলে গেল, এদিকে এম এম মিলে গেল, তাহলে ন্যাচারালি জি শুড বি ইকুয়াল টু এইটা। সো অ্যাক্সিলারেশন due to gravity is equal to gm by r square. This is the relation between acceleration due to gravity and the universal gravitational constant. So if you are asked to find the relation between small g and capital G, you have to come this way, okay? Now motion due to gravity and gravitation. Here we are seeing whenever a body is made to fall from a height, যখন একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে ফেলা হয়, আমরা জানি প্রথমে হাতে ধরে রেখেছি তখন তার বেগ 0, যত সে নিচের দিকে পড়তে থাকে তার ভেলোসিটি বাড়তে থাকে। ন্যাচারালি এটা ঘটবে, কারণ আর্থ একটা ফোর্স অ্যাপ্লাই করছে না বডিটার উপরে, একটা ফোর্স দিয়ে তাকে নিজের দিকে টানছে, ফোর্স অ্যাপ্লাই করলেই তো অ্যাক্সিলারেশন হবে। অ্যান্ড দিস অ্যাক্সিলারেশন উইচ ইজ ক্রিয়েটেড ডিউ টু আর্থস গ্র্যাভিটি ইজ নোন অ্যাজ দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার ভ্যালু একটু আগেই আমরা কিন্তু বের করেছি gm by r square. So it is found that the force of gravity on unit mass is numerically equal to the acceleration due to gravity. ওটাও আমরা কিন্তু প্রুফ করেছিলাম না, ইউনিট মাসের উপরে তো এই ফোর্সে অ্যাপ্লাই হয়। একটু পিছিয়ে দেখো আমার ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে এর আগের ভিডিওটাতে পার্টটাতে, যে gm by r square কিন্তু কার উপর ফোর্স, একটা ইউনিট মাস যার মাস 1 kg তার উপর এই ফোর্সটা অ্যাপ্লাই হয়, and that is equal to the acceleration due to gravity. অ্যাভারেজ ভ্যালু তোমাদের মনে রাখতে হবে, যেমন আমি বলেছিলাম যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালুটা মনে রাখতে হবে, ঠিক একইভাবে ছোট হাতের। So here we have to learn the value of small g also. Now in the expression g equal to gm by r square, g একটা কনস্ট্যান্ট, মাস অফ আর্থ, এটা মাস অফ আর্থও কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এই যে ছোট হাতের জি এর ভ্যালু, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু, সেটা কার উপর নির্ভরশীল, আর এর উপর, দ্যাট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য বডি ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ। যত উঁচুতে যাবে, যতই ডিস্টেন্সটা বাড়বে ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ, তত কিন্তু জি এর ভ্যালু কমবে। অর্থাৎ পাহাড়ের উপরে যেখানে আমরা ঘুরতে টুরতে মাঝে মধ্যে যাই, দার্জিলিং বলো বা যে কোনো উঁচু জায়গায়, সেইখানে কিন্তু ছোট হাতে জি এর ভ্যালু কম হবে। আচ্ছা, ইজ দ্য ম্যাগনিটিউড অফ আর সেম এভরিওয়্যার অন দ্য আর্থ? না, পাহাড়ে তো এটা একদম সমান হয় না। ইজ দ্য ম্যাগনিটিউড অফ স্মল জি সেম এভরিওয়্যার অন দ্য আর্থ? তাহলে সেটাও সমান সব জায়গায় হবে না। এবং শুধু মজার ব্যাপার এটা যে জানো, আর্থের ক্ষেত্রে মানে গ্র্যাভিটেশনাল পুল একরকম, প্রথমেই বলেছি ক্লাসে, বিভিন্ন প্ল্যানেটসের ক্ষেত্রে কিন্তু এই গ্র্যাভিটেশনাল পুল আলাদা আলাদা হয়। শুধু প্ল্যানেটস কেন, স্টারসেরও থাকে, কারণ আমরা জানি সবাই কিন্তু একটা অ্যাট্রাকটিভ পাওয়ার রাখে। চাঁদের ক্ষেত্রে দেখা যায় আমাদের এখানে যা অ্যাট্রাকশন তার তুলনায় 1/6 হবে পুলটা, এবং তার জন্য যদি কোনো বডির ওয়েট এখানে 60 মনে হয়, তাহলে কিন্তু চাঁদে গিয়ে সেটাকে 10 মনে হবে, মানে খুবই হালকা মনে হবে তোমাকে চাঁদে, তুমি উড়ে উড়ে বেড়াতে পারবে। লেট আস ডু অ্যান এক্সপেরিমেন্টটা তোমরা পড়বে। হ্যাঁ, দেখা যাবে এখানে একটা পিস অফ পেপার আর কয়েন নিয়ে করা হয়েছে। লেট মি রিড ইট ফর ইউ। Take a coin and a small piece of paper. The area of the paper should be smaller than the area of the top of the coin. ঠিক আছে, এটার এরিয়া দেখতে পাচ্ছ, তাহলে কয়েনের উপরেই তুমি কিন্তু কাগজটাকে বসাতে পারবে এই জন্য। আচ্ছা, allow both of them to fall freely from a certain height at a certain time. What do you observe? The coin reaches at the ground faster than the piece of paper. Now place the piece of paper properly on the coin. Allow both of them to fall down as shown in the diagram. What do you observe now? Though the coin is very much heavier than the piece of paper, they reach the ground at the same time. But why does it happen so? Previously, when the coin and the piece of paper were allowed to fall separately, coin could overcome the resistance of air better than the piece of paper. অর্থাৎ কয়েন কিন্তু এয়ার তো তাকে একটা বাধা দেবে, সেই বাধাটাকে পেরিয়ে সহজেই নিচে নামতে পেরেছিল। বাট when they were allowed to fall together, both of them could overcome the air resistance together, so they fall together. এটা কিন্তু কোশ্চেন হতে পারে। হ্যাঁ, what will happen when the coin and the piece of paper fall down from the same distance in absence of air? যদি হাওয়া ওদেরকে বাধা দেওয়ার জন্য নাই থাকে, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে when an object is falling freely towards the earth due to gravitation, it is called a free falling object. free falling এর ক্ষেত্রে আমরা বুঝি যে জাস্ট উপর থেকে ছেড়ে দিলেই হলো, দ্যাটস নট আ ফ্রি ফল, কারণ তাকে কিন্তু রেজিস্ট করছে এয়ার।
ওকে, গ্যালিলিও এস্টাবলিশ 3 laws ফর ফ্রি ফলিং অবজেক্টস। গ্যালিলিও কিন্তু কোনো স্বাধীনভাবে পড়ছে এমন বস্তুর জন্য 3টে ল বলেছিলেন। কি কি? When objects at rest are allowed to fall freely from a certain height, they fall with the same rapidity. তারা একই স্পিড নিয়ে নামবে দুটো বস্তুকে যদি একই ডিস্টেন্স থেকে ছেড়ে দেওয়া হয়। আর স্পিড অফ আ ফ্রি ফলিং বডি ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টাইম অফ ফল। যত টাইম যাবে, যত সে নিচের দিকে পড়বে, তার স্পিড বাড়বে। দুজনাই কিন্তু ইকুয়াল, যত বেশি সে নিচের দিকে পড়বে, ডিস্টেন্স কাভার্ড বাই দ্য বডি ইনক্রিজেস। ওই একই স্পিড বাড়লে তো অবশ্যই নির্দিষ্ট একটা সময় বেশি দূরত্ব অতিক্রম করবে। এইখানে তোমার এই ফার্স্ট লটা পড়ে না অনেকেরই মনে হয়, কই যখন আমি এই কাগজটাকে আর কয়েনটাকে আলাদা ছেড়েছিলাম তার জন্য তো একই সময় নিচে পড়ে যায়নি। এই জন্য তোমাদের এই ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে। একসঙ্গে পড়ে যায়নি কেন? কারণ দিস ইজ নট এ ফ্রি ফল। এইখানে ফ্রি ফল কখন বলা হয়? যখন বাধা দেওয়ার জন্য কেউ থাকবে না। কিন্তু আমরা যেসব বস্তুকে বায়ুর মধ্যে ফেলছি সেসব ক্ষেত্রে তো বায়ু তাকে বাধা দিচ্ছে, সো দ্যাটস নট এ ফ্রি ফল। কিন্তু যদি বায়ু না রেখে তুমি এক্সপেরিমেন্টটা করতে পারো, অবশ্যই কাগজ এবং কয়েন দুটোই একই সঙ্গে নিচের দিকে পড়বে। হ্যাঁ, নাও when an object is thrown upward, its speed decreases with altitude. খুব স্বাভাবিক একটা ঘটনা। উপর দিকে বল ছুড়লে ক্রমশ তার ভেলোসিটি কমতে কমতে একটা জায়গায় গিয়ে থেমে যায়, অর্থাৎ তার স্পিড সেখানে নিশ্চিত 0 হয় যেখানে সে গিয়ে থামে, দিয়ে আবার সেই বস্তুটা ফেরত চলে আসে পৃথিবীর দিকে। Why this happens? Because of the force of attraction of Earth. Perhaps you have guessed that the pull of gravity is responsible for the above incident. Acceleration is directed towards the gravity. Hence speed decreases as the height increases. যেটা বললাম, as it falls down, the speed of the stone starts increasing again due to the pull of gravity, so the stone comes back. Now throw a stone making an acute angle with the ground. Observe the trajectory. Trajectory মানে path হয়, হ্যাঁ, of the stone. অর্থাৎ তুমি এরম করে ছোড়ো, সোজা উপর দিকে না ছুড়ে এরম ভাবে যদি জিনিস ছোড়ো, দেখবে সেটা এরম ঘুরে গিয়ে একটা ডিস্টেন্সে গিয়ে পড়ছে। আরো জোরে ছোড়ো। স্পিড অফ দ্য মুভিং অবজেক্ট যত বেশি জোরে করবে সে তত দূরে গিয়ে পড়বে, এরম এরম করে দূরে দূরে গিয়ে পড়বে। অনেক জোরে জোরে ছুটছি আমি, পৃথিবীর এতটা যাওয়া মানে অনেকটা, কিন্তু এক কন্টিনেন্ট থেকে অন্য কন্টিনেন্ট পৌঁছে যাচ্ছে গ্লোবে। এরকমই ভেলোসিটি বাড়াতে বাড়াতে যদি এতটাই জোরে ফেলো তুমি, যেটা আমরা পড়েছিলাম এর আগেও, যে একটা নির্দিষ্ট ভেলোসিটির পর বডি কিন্তু আর পৃথিবীতে ফিরে আসবে না। হোয়াট উইল হ্যাপেন? ইট উইল স্টার্ট টু রোটেট অ্যারাউন্ড দ্য আর্থ। অ্যান্ড এইটাই হয় যখন আমরা একটা স্যাটেলাইট ছাড়ি। স্যাটেলাইটটা অ্যাকচুয়ালি প্রজেক্ট করা হয়, সেটা ছাড়ার জন্য প্রচুর আমাদেরকে হিসেব নিকেশ করতে হয় সায়েন্টিস্টদেরকে। তারা একটা এমন ভেলোসিটি নিয়ে রকেট বা স্যাটেলাইট যেটাই হোক সেটাকে ছাড়ে, যাতে কি সেই রকেটটা পৃথিবীতে ফিরে না আসে, এরকম গিয়ে আবার এখানে গিয়ে পড়ে না যায়। সেই রকেটটা কিন্তু বেরিয়ে গিয়ে এরম করে পৃথিবীর চারিপাশে ঘুরতে থাকে। ওকে, সো আজকে আমরা এত দূরই পড়লাম। আশা করি তোমরা এতদূর বুঝতে পেরেছ। আর খুব মন দিয়ে চ্যাপ্টারের এইটুকু পোর্শনটা পড়বে। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো, পার্সোনালি হোয়াটসঅ্যাপে জানাতে পারো। ডেফিনেশনসগুলো খুব ভালো করে পড়বে ফ্রম দিস পার্ট। ওকে।